দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশকে নিয়ে অবমাননাকর কিছু দিল্লির কাছে প্রত্যাশিত নয়, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত। জুলাই আন্দোলনে গণমাধ্যমের প্রতিও চড়াও হয় শেখ হাসিনার সরকার। সংবাদ প্রচার করলেই টিভি চ্যানেল বন্ধের নির্দেশ। ট্রাইব্যুনালে নতুন ফোন কল রেকর্ড। অফ করে দিছি গতকাল থেকে। আজকে বলে রাখছি যেগুলো শুনবেন না অফ করে দিতে সাথে সাথে। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে উৎফুল্ল কৃতকার্যরা। 19 বছরের মধ্যে সর্বনিম্ন পাস, যেমন লেখাপড়া তেমনি ফলাফল, মন্তব্য শিক্ষামন্ত্রীর। প্রত্যেকটি শিক্ষার্থী তার খাতা পুনঃপরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত কমপক্ষে 16 বাংলাদেশি পরিবারের মাঝে চলছে শোকের মাতম। অঙ্গার হওয়া মরদেহ দ্রুতই ফিরে পাওয়ার প্রত্যাশা। সম্পূর্ণ সরকারি খরচে এই লাশগুলো অতি দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা করে। যোগাযোগ রাখছি, একই সাথে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। 4 বছরের মধ্যে মূল রুশ ভূখণ্ডে ইউক্রেনের বড় হামলা, নিহত অন্তত 13 জন। জুলাইয়ে ইসরায়েলের হামলার শিকার 108 ফিলিস্তিন সাংবাদিক। প্রথমবারের মতো এশিয়ান পর্যায়ে মাঠে নামছে ফ্রোটিস। প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস। হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগাতে চায় দেশের এই ক্লাবটি। আমরা যদি আমাদের নিজেদের ফুটবল খেলতে পারি, সেট প্লেতে যদি আমরা গোল কনসিড না করি, আমাদের অনেক ভালো সুযোগ থাকবে। দর্শক, এছাড়াও সংবাদে আরও যা দেখবেন। বিশ্বজুড়ে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে ডিম নিক্ষেপ। শারীরিক ক্ষতি না করেও প্রকাশ্যে লজ্জা দিতে ডিমকে বেছে নিচ্ছেন ক্ষুব্ধরা। এবারে পুরো আয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। পরে বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, ভারতের কাছে শেখ হাসিনার দ্রুত প্রত্যার্পণ প্রত্যাশা করেছে বাংলাদেশ। এছাড়াও ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের ফেরত দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আলোচনায় গুরুত্ব পায় দুই দেশের সম্পর্কের নানান দিক। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রের মৌলিক যেসব স্তম্ভ রয়েছে সেগুলো অবমাননা করার মতো কোনো কিছু আর করবে না ভারত সরকার, এটাই তাদের কাছে প্রত্যাশা। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভ, তার প্রতি বৃন্দাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত। এছাড়া শেখ হাসিনার দ্রুত প্রত্যর্পণ এবং হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয় বৈঠকে। শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। এছাড়া শহীদ হাদির সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সব কিছু তাদের দিয়েছি। এই বিষয়টা এসছে আমাদের জন্য, এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয় এবং আমরা বলেছি এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা।
ভারতের দিল্লিতে আগামী সেপ্টেম্বরে হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দিচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, ওই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এখন চলছে নানা বিশ্লেষণ। বিশেষ করে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ঢাকার কাছে অন্যতম অগ্রাধিকার পাচ্ছে। এ বিষয়ে আমি কথা বলেছিলাম দীপ্ত টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক SM আকাশের সঙ্গে। এটি এবার দেখে নেব। দায়িত্ব নেবার 2 মাসের মাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দীনেশ ত্রিবেদী। কি কথা হলো বা সম্পাদকের চোখ থেকে একটু দেখতে চাই। ছোট্ট প্রশ্ন, ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা আসলে এখন কেমন? এই যে সাম্প্রতিক যে বৈঠকের কথা আমরা বলছি প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর সাথে, এর একটা প্রেক্ষাপট কিন্তু আছে। সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের কিছুটা কিন্তু টেনশন তৈরি হয়েছে, উত্তেজনা তৈরি হয়েছে। কেন? সে দেশে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া যে শেখ হাসিনা, সেখানে ভারতে আশ্রয় আছে, তাকে রাজনৈতিক মঞ্চ দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশ চায়নি, অনুরোধ করেছিল, কিন্তু ভারত সেই অনুরোধ রাখেনি, যার জন্যে বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তার মানে 2 দেশের মধ্যে কিন্তু একটু উত্তেজনা আছে, আবার সম্পর্কেও আছে, কিন্তু সেই সম্পর্ক পুনর্গঠনের চেষ্টাও আছে। ব্রিক্সে একটি সম্মেলন হবে সেপ্টেম্বরের মধ্য নাগাদ, সেখানেও দাওয়াত রয়েছে। সেখানে যাওয়া বা না যাওয়ায় এক ধরনের সংকট তৈরি হবে কিনা? এখানে কিন্তু একটা রাজনৈতিক এবং কূটনৈতিক মারপ্যাচ আছে। এখন ব্রিক্স একটা সংগঠন যেখানে বাংলাদেশ সদস্য হতে চায়, বিমস্টেকের চেয়ারম্যান সেই হিসেবে দাওয়াত দিয়েছে, কিন্তু তাকে প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেওয়া হয়নি। এখানে কিন্তু একটা কূটনৈতিক মারপ্যাচ আছে। এই জিনিসগুলো আসলে সরকারের, বিএনপি সরকার এটা ভালো মতো ভেবে দেখছে আসলে কি হবে। কিন্তু ব্রিক্সে গেলে যেমন নরেন্দ্র মোদীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা, দেখা হতোই, শি জিনপিং আসবেন, ভ্লাদিমির পুতিন আসবেন, সেখানে কিন্তু একটা বৈশ্বিক একটা পরিসরের এই বিষয় আছে। কিন্তু ভারতের দিক থেকে কতটা আন্তরিকভাবে চাওয়া হচ্ছে সেই বিষয়টা, যেহেতু সময় আছে এখনো 1 মাস, সেটা যেহেতু দেখা সাক্ষাৎ হচ্ছে, আবার নতুন করে কোনো পরিবেশ যদি তৈরি হয়, বরফ গলতেও পারে। অবশ্যই পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রীর এই ইস্যুটি অনেকটাই এই সম্পর্কের শীতলতাকে আরো গাঢ় করছে কিনা? আসলে উষ্ণ সম্পর্ক যখন হয়, উষ্ণতা গাঢ় হয়, শীতল তো আরো শীতলই হবে। কিন্তু নিঃসন্দেহে ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য বড় গলার কাটা হচ্ছে শেখ হাসিনা। এই ইস্যুটা আসলে সলভ করতে হবে। ভারত যেটা বলছে, অফিসিয়ালি যেটা বলছে, তাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই। তারা বলছে তাকে মানবিকভাবে আশ্রয় দিচ্ছে, তাদের সেইভাবে থাক, কিন্তু তাকে রাজনৈতিক মঞ্চ দিচ্ছে। বাংলাদেশে ভারতের স্বার্থটা কি? ভারত দেখে যে বাংলাদেশের মাটিতে ভারতের কোনো এলিমেন্ট এখানে থেকে যাতে তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে না পারে। একইভাবে বাংলাদেশও তো চাইবে যে বাংলাদেশের কেউ সেখানে যে রাজনৈতিক কর্মকাণ্ড না চালাক, রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করতে না করো, কিন্তু সেটা তো করছে। কিন্তু শেখ হাসিনা কার্ড খেলা এবং একইভাবে বন্ধুত্ব চাওয়া, এটা পরস্পর বিপরীত। এই জিনিসগুলো আসলে সমাধান হতে হবে। আমার মনে হয় যে শেখ হাসিনা যে কাজটা করেছে, মানে ভারত এটা হতে দিয়েছে, এরপরে বাংলাদেশ যে প্রতিক্রিয়া জানিয়েছে, আমার মনে হয় ভারত এটা বুঝতে শুরু করেছে। বিশেষ করে একটা জিনিস আমি খেয়াল করতে বলবো, আজকে যে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছে, একটা হলো শেখ হাসিনা প্রত্যর্পণ ত্বরান্বিত করার কথা বলেছে, হাদির খুনিদেরকে ফেরত পাঠাতে হবে যেহেতু সেখানে তার অ্যারেস্টেড আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে পররাষ্ট্রমন্ত্রী, যে উপযুক্ত সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, পুনর্গঠন করার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তার মানে এখন পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্কের উপযুক্ত পরিবেশ সেই অর্থে তৈরি হয় নাই, এবং এটা আসলে বাংলাদেশ থেকে চাওয়া আছে, ভারতের আসলে সেই চাওয়াটা কার্যকরভাবে প্রমাণ করতে হবে। নিশ্চয়ই। SM আকাশ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সম্পাদকের চোখে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটু জানবার চেষ্টা করছিলাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ সম্প্রচার করা টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিতে তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে নির্দেশনা দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন তথ্যই উঠে এসেছে প্রসিকিউশনের উপস্থাপন করা নতুন একটি ফোন কল রেকর্ডে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এটি প্রমাণ হিসেবে জমা দেয় প্রসিকিউশন। ওবায়দুল কাদের ও অন্য 6 জনের বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কের চতুর্থ দিনে এই রেকর্ডিং উপস্থাপন করা হয় প্রসিকিউশনে। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই যে অফ করে দিছি গতকাল 2-1 থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবে না অফ করে দিতে সাথে সাথে। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসে রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না, আপনাকে ঢালাও পারমিশন দিয়ে রাখলাম। আর উইদাউট মাই পারমিশনটা অন করবেন না। এই ব্যবস্থা নিয়ে রাখছি কাদের ভাই আজকে। এসএসসি ও সমমান পরীক্ষায় এবছর গড় পাশের হার শতকরা 62.25%। সাধারণ শিক্ষা বোর্ডে পাশ করেছে 64.05% পরীক্ষার্থী। কারিগরিতে 58.20% পাশের হার। আর মাদ্রাসা বোর্ডে পাশের হার 55.49%। এই হার গত 19 বছরের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন পরীক্ষার্থী, যা গতবারের চেয়ে কম। ঘড়ির কাঁটায় সোমবার সকাল 10টা। রাজধানীর বিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থী আর অভিভাবকদের ভিড়। ফল প্রকাশের খবর আসতেই বদলে যায় চিত্র। কারো মুখে হাসি, কারো চোখে আনন্দ অশ্রু। প্রত্যাশিত ফল হাতে পেয়ে সহপাঠীদের জড়িয়ে ধরে প্রকাশ করেন সাফল্যের অনুভূতি। কেউ কেউ ছুটে যান প্রিয় শিক্ষক আর বাবা মায়ের কাছে। এটা আমাদের ফার্স্ট বোর্ড এক্সাম ছিল, তো ওই অনুযায়ী পাশের হার আর কি কম। নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো ভালো হবে। আমার মনে হয় আমি যেটা ডিজার্ভ করতাম আমার আল্লাহ সেটা আমাকে দিয়েছে। আমরা নিজের বেস্ট ট্রাইটা দিয়ে আমরা যে ভালো রেজাল্ট করতে পারছি এটা হচ্ছে স্যাটিসফাই। আমরা একটু দুষ্ট প্রকৃতির। আমরা যদি তাদের মতো সারাদিন পড়াশোনা করতাম, তাদের থেকে মিনিমাম 10% এগিয়ে থাকতো। মেয়েদের আগে থাকার কারণ যথারীতি হ্যান্ডরাইটিং আর ওদের মুখস্থ বিদ্যা। আমাদের ক্রিয়েটিভিটি বেশি, কিন্তু ওদের মুখস্থ বিদ্যা বেশি। কাসিনার সময় যেমন পাশের আর এত অতিরিক্ত হয়নি, এখন একটা লিমিটে আসছে। এ সময় সন্তানদের সাফল্যে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেক অভিভাবক। অনেক চিন্তিত ছিলাম, অনেক কষ্ট ছিল, মানে কি হবে এটা নিয়ে বেশি চিন্তিত ছিলাম। কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অনুভূতি বোঝানোর মতো না, এটা মায়ের অনুভূতি। 10 বছরের চেষ্টার ফলেই আজকে একটা রেজাল্ট পেলাম, তো অবশ্যই এটা ভালো লাগছে। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার শতকরা 62.25%, যা গত বছরের চেয়ে 6.2% কম। এবার জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 1,16,676, গতবারের চেয়ে 22,356 কম। পাস করেছে 2723, পার্সেন্টেজ 98.02%। ওদের কিন্তু একটা চাপ গেছে, এই ব্যাচটা একটু ফেস করেছে। আলটিমেটলি এক ধরনের কারিকুলামের থেকে অন্য ধরনের কারিকুলামে যে আবার পরীক্ষা অংশগ্রহণ। 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল 18,29,485 জন। এর মধ্যে পাশ করেছে 11,38,877 জন। সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক নিয়ে সচিবালয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। প্রত্যেকটি শিক্ষার্থী তার খাতা পুনঃপরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে। ঢাকা বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে শতকরা 71.63%, চট্টগ্রাম 59.48, দিনাজপুর 58.05, বরিশাল 60.35, রাজশাহী 63.67, কুমিল্লা 65.42, যশোর 66.27, সিলেট 58.33 এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার শতকরা 57.39%। সারা দেশে 312টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাশ করেনি। ফলাফল শুধু একটি পরীক্ষার নম্বরের হিসাব নয়, যার সাথে জড়িয়ে আছে শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের নিবিড় পরিচর্যা আর
অভিভাবকদের অসংখ্য ত্যাগ। আর সেই ত্যাগ, পরিশ্রম আর সব মিশিয়ে এবার উচ্চশিক্ষার পথে পা বাড়াবে কোমলমতি শিক্ষার্থীরা, আর দেশ গঠনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। এমনটাই প্রত্যাশা সকলের। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এবারে থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। এবারের এসএসসি পরীক্ষায় দারুণ কৃতিত্ব দেখিয়েছেন রংপুরের শিক্ষার্থী আবু নাইম। দিনভর চায়ের দোকানে কাজ করেও পরীক্ষায় অর্জন করেছেন জিপিএ 5। নানা প্রতিকূলতাকে ছাপিয়ে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চায় আবু নাইম। একজন চা বিক্রেতা পেয়েছেন এসএসসি পরীক্ষায় A+। রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঠাকুরদহ স্কুল অ্যান্ড কলেজ থেকে দিনাজপুর বোর্ডের অধীনে A+ পেয়েছেন আবু নাইম। সবচেয়ে গর্বের ঘটনা হলো এই স্কুল থেকে শুধুমাত্র এই একজনই A+ পেয়েছেন। আমরা একটু তার গল্পটা তার মুখ থেকেই শুনতে চাই। রাতে পড়াশোনার পর কোচিংয়ের যে বাকি পড়াটা থাকে ওইটা আর কি রিভিশন করে আমি পড়তাম। 7টা 6টা 6:30 পর্যন্ত আর কি আমি পড়তাম। তারপরে দোকানে আসতাম। দোকানে আগে সকালে একটু দোকানে ভিড়ে বাবাকে সহযোগিতার পর 7টার মধ্যে আমি আর কি কোচিং যেতাম। 3 দিন স্কুল মানে যাইতাম আর বাকি 3 দিন প্রাইভেট পড়াইতাম। রাত 8টার পর থেকে যতক্ষণ না পড়া শেষ হয়। এমনও দিন গেছে যে দোকানে অনেক কাজ করার পর পড়া হয় নাই, শেষ হয় নাই। ওই পর্যায়ে হচ্ছে যে রাত 1টা 2টা পর্যন্ত পড়ছি আর কি। মানে অনেক প্রেশার গেছে শরীরের উপরে, অনেক পরিশ্রম করার পর আজকে আমার এই সফলতা। আমরা শুনছিলাম আবু নাইমের সংগ্রামের গল্প। এখন আমরা তার বাবা সালেহ আহমেদের কাছে শুনতে চাই যে এই সংগ্রামের তো অগ্রদূত তিনি পথ দেখিয়েছেন। কেমন ছিল আসলে তার সন্তানের এই সংগ্রামী জীবন? এমনও দিন দেখা গেছে যে দোকান কাজের চাপ, আজ 1টা 2টা পর্যন্ত টেবিল হতে পড়িনি, যে আমি আবার ডাকে তুলে দিই, বাবা উঠ উঠ উঠ, তারপর ডাকে তুলে দিই, তারপর উনি আবার পড়া পড়ে। আমার স্বপ্ন হলো আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দারাজ করে এবং মানুষের মতো মানুষ হয়, দেশ এবং জাতির জন্য খেদমত করতে পারে, এইটাই আমার চাওয়া। সে চা বানায় এবং চা বিক্রি করে। সে অত্যন্ত পরিশ্রমী এবং পড়ালেখার প্রতি তার যথেষ্ট আগ্রহ রয়েছে। আমরা তার উন্নতি ও সফলতা কামনা করি। দিনাজপুর বোর্ডের 6 বছরের পরিসংখ্যান বলছে এবারই পাশের হার সব থেকে কম। পাশের হার কম থাকলেও আমার পেছনে যে আবু নাইমকে দেখছেন সে কিন্তু একটি অনুপ্রেরণার গল্প। আবু নাইমের বাবার স্বপ্ন বড় হয়ে শিক্ষক হবে সে। ফেরদৌস, দীপ্ত সংবাদ, রংপুর। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশির মধ্যে 13 জনই নওগাঁর বাসিন্দা। বাকি 2 জন নাটোরের এবং অপরজনের বাড়ি রাজশাহীর বাগমারায়। পুড়ে অঙ্গার মরদেহগুলো ফিরে পেতে এখন অপেক্ষায় রয়েছেন স্বজনরা। আগুনের ভয়াবহতা এতটাই যে মরদেহগুলো অঙ্গার হয়ে যায়। সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হয় অন্তত 16 বাংলাদেশির। তাদের সকলের পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে নওগাঁয় হতভাগ্যের সংখ্যা সবচেয়ে বেশি। তারা হলেন রুবেল প্রামাণিক, কলিমুদ্দিন, মোহন, সুমন, মজিদুল, আব্দুল জলিল, ফরিদ শেখ, সাগর, শুভ, সুমন, মিনহাজুল ইসলাম, হৃদয় হোসেন ও শাহিন হোসেন। প্রিয়জন হারিয়ে এখন দিশেহারা পরিবারগুলো। যে ছিল সে তো চলে গেছে, এখন 2টা বাচ্চা আছে, শাশুড়ি আছে। নিজে সংসার চালানোর জন্য এখন যেভাবে করার দরকার আপনারা সেইভাবে করেন। স্বজন হারানোর শোকে প্রতিটি বাড়িতে চলছে আহাজারি। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারগুলোর আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন স্বজনরা। সরকার কাছে এইটুকু আবেদন, যেটা আমাদের যে আমার ভাই ঋণ নিয়েছিল, ঋণের ওটা একবারে যেন মওকুফ করানো হয়। 16 জন মারা গেছে, এর মধ্যে 13 জন হচ্ছে আমাদের রাজশাহী, নাটোরের 2 জন, একজন রাজশাহী। এ ঘটনায় নাটোরের নলডাঙ্গা উপজেলার শামীম এবং সাব্বিরও নিহত হয়েছেন। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, তারা যেন সরকারি খরচে, সম্পূর্ণ সরকারি খরচে এই লাশগুলো অতি দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা করে। ইতিমধ্যে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে তাদের নিহতদের লাশ দেশে কত দ্রুত আনা যায় সেই ব্যাপারে কথা বলেছি। আমরা যোগাযোগ রাখছি। একই সাথে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এছাড়া রাজশাহীর বাগমারা উপজেলার শ্যামল নামের অপর একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ।
দর্শক, সৌদি আরবে নিহত 16 বাংলাদেশির প্রাণহানির ঘটনায় আবারও সামনে এসেছে বিদেশে যাওয়ার পর কতটা ঝুঁকিতে থাকে বাংলাদেশের শ্রমিকরা, সে বিষয়টি এ নিয়ে কী ভাবছেন আসলে সাধারণ মানুষ। দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথাই থাকছে সেই প্রসঙ্গ। অবৈধ ও অনিরাপদ পথে বিদেশে পাড়ি জমাতে গিয়ে ঝুঁকির মুখে পড়ছেন অনেক বাংলাদেশি। দালালদের প্রলোভন ও উন্নত জীবনের আশায় অনেকে পাড়ি দিচ্ছেন অজানা গন্তব্যে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এ বিষয়ে কি করণীয়, সাধারণ মানুষ কি বলছেন? একটা রাষ্ট্রে কিন্তু কর্তব্য থাকে তার দেশে যে ম্যান পাওয়ার আছে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। সে যদি তার ল্যান্ডের ভিতর, তার দেশের ভিতরে, বাউন্ডারির ভিতরে যদি না পারে, অবশ্যই তাকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠিয়ে যেভাবেই হোক একটা কাজের ব্যবস্থা করে দেওয়া। সচেতনতা না আসে, একে হলো বাপ মার থেকে সচেতনতা, যে এলাকায় থাকে সে এলাকার সচেতন, আর যিনি যাবে তারও যদি সচেতনতা না থাকে যে আমি যাব, আমি অবৈধভাবে যাবো, এতগুলি টাকা খরচ করে আমার জীবনের একটা মূল্য আছে, এই সচেতনতার সবচেয়ে আগে প্রয়োজন। এগুলোর প্রতি আরও সরকারের তৎপর হতে হবে, যাতে বাংলাদেশের মানুষ যারা আছে বিদেশে কর্মরতর জন্য যায় তারা সঠিকভাবে যেতে পারে, এবং দালাল যেসব চক্র আছে তাদের এগুলা হাতগুলো বন্ধ করতে হবে। জমি জমা বিক্রি করে টাকা পয়সা খরচ করে তো দেশের বাইরে যাচ্ছে, তারও তো একটা অর্থ উপার্জনের ব্যক্তি। সঠিক পথে গেলে তারও যেমন উপকার, সাথে সাথে যদি তারা বিমাও করে রাখতো তাহলে তারা ক্ষতিপূরণ বাবদ তো সরকারের পক্ষ থেকে এবং ইন্স্যুরেন্স কোম্পানি থেকেও ক্ষতিপূরণ পাত। দর্শক, এবারে দেখে নেব দেশের আরও কিছু টুকরো খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। বিদেশে লেখাপড়ার টিউশন ফি ও অনুমোদিত শিক্ষা ব্যয় পরিশোধে আন্তর্জাতিক ডেবিট, প্রিপেইড ও ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকগুলো শিক্ষার্থী কিংবা তার শিক্ষা ব্যয় বহনকারী ব্যক্তির নামে এসব কার্ড ইস্যু করতে পারবে। বিদেশি বিশ্ববিদ্যালয় ও ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধের চাহিদা বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রাম থেকে 96টি মাইন উদ্ধার করেছে সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল। উদ্ধার করা মাইনের মধ্যে 79টি এন্টি পার্সোনাল এবং 17টি এন্টি ট্যাঙ্ক মাইন রয়েছে। সোমবার দুপুরে ঘটনাস্থলে অভিযান শুরু করে সেনাবাহিনীর দলটি। পরে উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার জন্য পাশের মধুগাড়ি গ্রামে নেওয়া হয়। চাহিদা মতো সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাষিরা। সোমবার সকালে কালীগঞ্জ বাজারে কয়েক হাজার কৃষক সড়কে অবস্থান নেন। কৃষকদের অভিযোগ, স্থানীয় ডিলার পয়েন্টে প্রয়োজন অনুযায়ী সার পাওয়া যায়নি। পরে ডিলার পয়েন্ট বন্ধ করে দেওয়া হলে ক্ষুব্ধ কৃষকরা সড়কে নামেন। এসএসসি পরীক্ষায় আবারও দেশ সেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এবার প্রতিষ্ঠানটির 382 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে এবং প্রত্যেকেই জিপিএ 5 পেয়েছে। প্রতিষ্ঠানটি এর আগে 2015, 17, 22 ও 2025 সালেও শতভাগ পাশ ও শতভাগ জিপিএ 5 অর্জন করে জাতীয় পর্যায়ে সেরা হয়েছে। শিমুল বাসার, দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 13 জন প্রাণ হারিয়েছেন। 4 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এটি রাশিয়ার মূল ভূখণ্ডে অন্যতম বড় প্রাণহানির একটি ঘটনা। ইউক্রেন সীমান্ত থেকে 1000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত একটি তেল শোধনাগারে এই হামলা পরিচালনা করেছে ইউক্রেন। রাশিয়ার তাতারস্তান অঞ্চলটি জ্বালানি সম্পদে সমৃদ্ধ। এখানে বেশ কয়েকটি বড় তেল শোধনাগার রয়েছে, আর রাশিয়ার তেল শোধনাগার সহ জ্বালানি স্থাপনাগুলোকে সম্প্রতি লক্ষ্যবস্তু বানাচ্ছে ইউক্রেন। গত জুলাই মাসে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের ওপর অন্তত 108টি হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এবং বসতি স্থাপনকারীরা। এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, যেসব হামলার তথ্য তালিকাভুক্ত করেছে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন। এক বিবৃতিতে ইউনিয়নের ফ্রিডমস কমিটি জানিয়েছে, ঘটনার মধ্য দিয়ে সাংবাদিকদের আটক, মারধর, জিজ্ঞাসাবাদ, সংবাদ সংগ্রহে বাধা এবং ক্যামেরা ও অন্যান্য সংবাদ সরঞ্জাম জব্দ বা নষ্ট করা হয়েছে। ইউনিয়নের ফ্রিডমস কমিটি আরও বলছে, ঘটনাস্থল থেকে ইসরায়েলি সামরিক অভিযান এবং তাদের সহিংসতার খবর সংগ্রহ করা সাংবাদিকদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।
কোনো ব্যক্তির উপর ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশের বা প্রতিবাদ জানানোর উদাহরণ কেবল বাংলাদেশেই নয়, বরং বিশ্বের বহু দেশেই রয়েছে। ডিম নিক্ষেপের মতো কাজকে অনেকেই অশোভন বা অন্যায় আচরণ মনে করলেও এর পেছনে রয়েছে অনেক পুরনো বৈশ্বিক রাজনীতিক ও সামাজিক ইতিহাস। ভিন্নমত প্রদর্শন এবং কাউকে অপমান, অবমাননা, অশ্রদ্ধা, অসম্মান করার হাতিয়ার হিসেবেও ডিম নিক্ষেপের মতো পদক্ষেপ বিশ্বব্যাপী চলে আসছে। পার্লামেন্টে বক্তব্য চলছিল, হঠাৎ বিরোধী দলের এক আইন প্রণেতা ছুঁড়ে মারলেন একটি ডিম সরাসরি দেশটির প্রধানমন্ত্রীর দিকে। কসোভোর সাম্প্রতিক এই ঘটনা নতুন করে সামনে এনেছে প্রতিবাদের এক পুরনো কৌশলকে, কোনো কিছু ছুঁড়ে মেরে ক্ষোভ প্রকাশ। কয়েক সপ্তাহ আগে ভারতের পশ্চিমবঙ্গেও দেখা গেছে ডিম ছোড়ার হিড়িক, এমনকি এর প্রভাব পড়েছিল ডিমের বাজারেও। বাংলাদেশেও গত 2 বছরের রাজনৈতিক দৃশ্যপটে ডিম, জুতাসহ বিভিন্ন বস্তু ছোড়ার ঘটনা বারবার সামনে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, ডিম, জুতা কিংবা কোনো বস্তু ছুঁড়ে মারাই কেন প্রতিবাদের ভাষা হয়ে উঠল? এর উত্তর খুঁজতে যেতে হবে প্রায় 2000 বছর পেছনে। 359 সালে রোমান সম্রাট দ্বিতীয় কনস্ট্যান্টিনিয়াস যখন লিমিগানদের সামনে ভাষণ দিচ্ছিলেন, তখন শ্রোতাদের মধ্য থেকে একজন তার দিকে জুতা ছুঁড়ে মারেন। প্রতিবাদের ভাষা হিসেবে তখন জন্ম নেয় কোনো কিছু ছুঁড়ে মারার প্রবণতা। 1968 সালে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিউবার্ট হামফ্রের দিকে টমেটো ছোড়েন যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা। 2008 সালে বাগদাদে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সংবাদ সম্মেলনে তার দিকে জুতা ছুঁড়ে মারেন ইরাকি সাংবাদিক মুনতাদার আল জায়েদি। 2010 সালে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী জন প্রিস্কটও নির্বাচনী প্রচারণায় ডিম ছোড়ার প্রতিবাদের মুখে পড়েন। 2022 সালে এই প্রতীকী প্রতিবাদ পৌঁছে যায় শিল্পের জগতেও। লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে ক্লদ মোনের চিত্রকর্মে টমেটোর ছুপ ছুঁড়ে পরিবেশগত সংকট নিয়ে সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ করেন পরিবেশ কর্মীরা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। এবারে খেলার খবর। ঘরোয়া বড় কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বা রানার্স আপ হতে না পারলেও এবার এএফসিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ফোর্টিস ফুটবল ক্লাব। এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে এই দলটি। বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা শুরু বেলা 3টায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ ঢাকা আবাহনী লিমিটেডের এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার কথা ছিল, তবে ফিফার নিষেধাজ্ঞাজনিত জটিলতায় দল দুটির সেই সুযোগ হাতছাড়া হয়। এতে লিগের পয়েন্ট টেবিলের 3য় স্থানে থাকা ফোর্টিসের সামনে খুলে যায় আন্তর্জাতিক ফুটবলের দরজা। অথচ মাত্র 4 বছর আগে 2021-22 মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে আসে ফোর্টিস এফসি। এই অল্প সময়েই এএফসির মঞ্চে জায়গা করে নেয়া এক প্রকার স্বপ্নের মতো পথ চলা বলা চলে। 8 জন বিদেশি ফুটবলার নিয়ে এবারের চ্যালেঞ্জ লিগে খেলবে ক্লাবটি। দেশি বিদেশি খেলোয়াড়দের নিয়ে কোচের অধীনে গেল 1 মাস প্রস্তুতি সেরেছে তারা। মুরাসের খেলার ধরনটা পাসিং ফুটবল নির্ভর এবং ফিজিক্যালি অনেক স্ট্রং, সেট প্লেতে ওরা অনেক বেটার। সো আমরা যদি ওদের প্রেশারটা অ্যাবজর্ব করতে পারি, দেন আমরা যদি আমাদের নিজেদের ফুটবল খেলতে পারি, সেট প্লেতে যদি আমরা গোল কনসিড না করি, আমাদের অনেক ভালো সুযোগ থাকবে। বাংলাদেশের আবহাওয়াকে অন্যতম চ্যালেঞ্জ মনে করলেও ভালো ফলাফলের প্রত্যাশা মুরাস ইউনাইটেডের। আমি এই দলে নতুন হলেও বাংলাদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে কয়েকজন খেলোয়াড়ের। এখানকার বিষয়ে কিছু ধারণা রয়েছে আমাদের। আশা করি ম্যাচটি ভালোই হবে। বাংলাদেশ ইজ দ্য ফার্স্ট টাইম। এএফসি চ্যালেঞ্জ লিগ হলো এশিয়ান ফুটবল কনফেডারেশনের আয়োজিত এশিয়ার 3য় স্তরের বার্ষিক ক্লাব ফুটবল প্রতিযোগিতা। শীর্ষ টুর্নামেন্টগুলোতে সরাসরি খেলার সুযোগ না পাওয়া দেশের ক্লাবগুলো এই প্রতিযোগিতায় অংশ নেয়। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশকে নিয়ে অবমাননাকর কিছু দিল্লির কাছে প্রত্যাশিত নয়, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত। জুলাই আন্দোলনে গণমাধ্যমের প্রতি চড়াও হয় শেখ হাসিনা সরকার।
সংবাদ প্রচার করলেই টিভি চ্যানেল বন্ধের নির্দেশনা, ট্রাইব্যুনালে নতুন কল রেকর্ড। অফ করে দিছি গতকাল 2 থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবেন না অফ করে দিতে সাথে সাথে। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে উৎফুল্ল কৃতকার্যরা। 19 বছরের মধ্যে সর্বনিম্ন পাস, যেমন লেখাপড়া তেমনি ফলাফল, মন্তব্য শিক্ষামন্ত্রীর। প্রত্যেকটি শিক্ষার্থী তার খাতা পুনঃপরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত কমপক্ষে 16 বাংলাদেশি। পরিবারের মাঝে চলছে শোকের মাতম, অঙ্গার হওয়া মরদেহ দ্রুতই ফিরে পাওয়ার প্রত্যাশা। সম্পূর্ণ সরকারি খরচে এই লাশগুলো অতি দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা করে। যোগাযোগ রাখছি, একই সাথে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। 4 বছরের মধ্যে মূল রুশ ভূখণ্ডে ইউক্রেনের বড় হামলা, নিহত অন্তত 13 জন। জুলাই ইসরায়েলের হামলার শিকার 108 ফিলিস্তিন সাংবাদিক। প্রথমবারের মতো এশিয়ান পর্যায়ে মাঠে নামছে ফ্রোটিস। প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড। হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশের এই ক্লাবটি। আমরা যদি আমাদের নিজেদের ফুটবল খেলতে পারি, সেট প্লেতে যদি আমরা গোল কনসিড না করি, আমাদের অনেক ভালো সুযোগ থাকবে। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।